শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই আগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই রয়েছে, তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম এই সমস্যার সমাধানে আপনি নেতৃত্ব দিলেন। আমি কেন নেতৃত্ব দিব? না ভাই, সবচেয়ে বড় শুনুন, আপনার কাছে অভিযোগ আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কিরকম? না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে নেমে যেতে হবে, এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গায় শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি কি আপনারা ভাঙবেন? এটা আওয়ামী লীগ না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে। আওয়ামী লীগের সবাই, আমরা যদি স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল, এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের খুব ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাইরে গিয়ে কিন্তু হামলা করা হয়নি। কিন্তু এই ধানমন্ডি 32, ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের খুবটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে, জনাব সাজ্জাদ সাহেব, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজন, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কজন আছেন, সেই কজন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে না, এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না? একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি, খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন দশা করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসছে, এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনদিন সত্য হতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল, যে কারণে আমরা এটা বাধা। প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন? যে যখন পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিলাম, তাদের আগের রেকর্ডগুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা যত অ্যাডভোকেট আছে সবাই তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন তারা এই আন্দোলনে নামে, সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন এখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে। সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া থাকে, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয়। কিন্তু না, আমার মনে হয় একটা কথা অ্যাড করতে হবে ভাই, একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা, এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই। সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি, ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই। আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকে 1000 দিতেন, আমি আমার মাধ্যমে বিতরণ করতাম, তাহলে ভালো হতো। তারা দিয়েছে, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে, একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি, তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিন আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর যে চাঁদাই বা চাপিয়ে দেওয়া হয়, সেটা থেকে তারা এখন মুক্ত। আমরা না রিকোয়েস্ট করি ভাই, এভাবে ওপেনলি ভাই, একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি, আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই। যদি দেন ভালো হবে, না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যে দেন। আজকে কেউ দেয় না ভাই, কেউ দেয় নাই, এটা চলছে, রিকশায় চলছে ভাই, এভাবে আমাদের লাগছে। আপনাকে ধন্যবাদ। আমি